আমার শরীর বেশি ভালো না। বাবু বউ কই কথা বলো বউ? এই রাশিদা, হাই রাশিদা কই বউ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ আমাদের জন্য ভালো করুন, মঙ্গল করুন, সেই শুভকামনায় শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 575। প্রচার হয়েছিল 16/4/2024 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 342, যদি আমরা সফল হই। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রাশিদা। আচ্ছা, আমি আজকের পর্বের আপডেট পর্বটা শুরু করতে চাই একটা মেইল পড়ে, এবং যার মেইলটা আমি মাঝে মাঝেই পড়ি, দ্য অ্যাওয়েকেনিং, রাইট? আপনি আমাকে মেইল করেছেন, আমি জানি না আপনার পরিচয় কী, নাম কী, বাট আপনার মেইলগুলো আমি পড়ি, খুব মনোযোগ দিয়ে পড়ি। কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় আপনার কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে, এবং আপনার কথা থেকে আমি মাঝে মাঝে ইন্সপায়ার হই। এবং ডেফিনেটলি ওই যে বললাম, যুক্ত যে কোনো পরামর্শ আমাকে অনেক বেশি নক করে। এবং আপনি যে আমার খুবই একনিষ্ঠ একজন ভিউয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। উনি আমাকে গত পর্বের একটা উপস্থাপনা নিয়ে উনি আমাকে কিছু পরামর্শ দিয়েছেন, এবং যেটা আমার কাছে মনে হচ্ছে মেইলটা অনেক আমার পড়া উচিত। এবং ডেফিনেটলি আমি যখন ক্যামেরার সামনে বসবো ঠিক তখনই আমি ফোনটা হাতে নিয়ে ডাটা অন করার সঙ্গে সঙ্গেই আমি মেইলটা ওপেন করেছি, এবং আমার মনে হয়েছে আমি একটু পড়ি। হয়তো বা এই ইমোশনটা 2 ঘন্টা পরে থাকতো না, তো যেহেতু এই ইনস্ট্যান্ট ইমোশন, এটা আমি একটু পড়ে শোনাতে চাই। কিবরিয়া ভাই এর এই লেইড ব্যাক উপস্থাপনা আমার কাছে খুবই স্মুথ মনে হয়েছে। কিবরিয়া ভাই হয়তো প্রতিদিন এমন একটা মেন্টাল পিসের মধ্যে থাকবেন না, তাই লেইড ব্যাক থাকতেও পারবেন না, কিন্তু ভিডিওগুলো যেহেতু অনেক দিন থাকবে এবং একসময় হয়তো ব্লক চেইনে চলে যাবে সংরক্ষণের জন্য, তাই আমি বলবো যদি কোনো দিন মনে হয় যে আজকে মেন্টাল পিস নাই বা টায়ার্ড লাগছে, তাহলে ব্রেনটাকে ট্রিক করতে। এটা হতে পারে কোনো খাবার খাওয়ার মাধ্যমে, কোনো প্রোগ্রাম দেখার মাধ্যমে, কারণ আলটিমেটলি এই টায়ার্ডনেস, মেন্টাল ডিস্টারবেন্স এগুলি থাকবে না, কিন্তু ভিডিওতে এই টায়ার্ড হওয়ার কারণে যে ইনপুট চলে গেছে ওটা থেকে যাবে। মানে ওই যে মেন্টাল ডিস্টারবেন্সটা ক্ষণস্থায়ী ছিল, কিন্তু ওটা ভিডিওতে যাওয়ার কারণে একেবারেই চিরস্থায়ী হয়ে গেল। ওকে, এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন এই সময়টাতে ব্রেনটাকে ট্রিক করার জন্য 40 মিনিটের জন্য সব কিছু ভুলে থাকা খুবই সম্ভব। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ পরামর্শ, এটা নিয়ে আমার বক্তব্য আছে। যেমন ভিডিওতে স্থায়ীভাবে থেকে যাওয়ার বিষয়টা নিয়ে যদি একটা উদাহরণ দেই, 452 মর্জিনার এপিসোডে অতিথির পরিবার আসতে লেট করায় আপনারা 16 মিনিটে ভিডিও শেষ করে দিয়েছেন। আমি এমনি উদাহরণ দিতে বলছি, ওই দিন আপনারা ফিরতে দেরি হলেও এর পরের দিন থেকেই কিন্তু নিয়মিতই ফিরতে পারছেন, কিন্তু ভিডিওটা 16 মিনিটের হয়ে আজীবন থেকে গেল, রাইট? তাই আপনারা যদি কষ্ট করে হলেও নর্মাল এপিসোড করতেন, তাহলে সমস্যাগুলো ক্ষণস্থায়ী হলেও যদি এই সমস্যার এফেক্ট ভিডিওতে চলে আসে, সেই চলে আসাটা ক্ষণস্থায়ী না। ভিডিও ওই সমস্যাটা আজীবন ধারণ করবে, তাই সমস্যার কারণে ভিডিওতে যেন প্রভাব না পড়ে এই চেষ্টা করতে আমি উৎসাহিত করব। লোডশেডিংয়ের সময় আমি তাই আপনাদের আইপিএস কিনতে সাজেস্ট করেছিলাম। এরপরে ভিডিও ছোট না করতে অনুরোধ ছিল, কারণ বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা হয়তো নিশ্চয়তা ছিল না। এই এপিসোডটা দিয়ে জাস্ট উদাহরণ দিলাম, হয়তো ব্যাপারটা এমন না যে ওই এপিসোড চাইলেই বড় করা যেত। চমৎকার, আপনি যে পরামর্শ দিয়েছেন, দুটো পরামর্শ নিয়ে আমার বক্তব্য আছে, আমি একটু পরেই বলছি। পরের পার্টে উনি লিখেছেন, কিবরিয়া ভাই মানুষের প্রশংসা শুনে ভয় পাওয়ার একটা কথা বললেন। এই প্রশংসার ব্যাপারে একটা দোয়া আছে। একজন আলেম একবার লাইভে ফোনে প্রশংসা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি প্রশংসা শোনার জন্য দোয়া করেন না? উনি তখন বলেন যে আমি করি। যেহেতু উনি সর্বশেষ মুহাদ্দিস ছিলেন যিনি হাদিসের তাহকিক করেছেন, তাই হাদিস সম্পর্কে ওনার ভালো জ্ঞান ছিল, ওইখান থেকে দোয়া সম্পর্কে জানা। উনি আমাকে একটা দোয়া দিয়েছেন, আরবিতে এবং বাংলায় লিখেছেন। আমি দোয়াটা সম্পর্কে আগে জানতাম না, এই ফার্স্ট জানলাম, এবং দোয়াটার অর্থটা খুব চমৎকার। ওকে, এটা আমি পড়ছি না। গত পর্বের হাইউলের বাবার কথা যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল কোনো জ্ঞানী ব্যক্তির কথা শুনছি। উনি কোনো পরমাণু বিজ্ঞানী না হলেও জীবন নিয়ে হয়তো তার অনেকের চেয়ে অনেক বেশি জানেন। এই লোক সারা জীবন ঢাকায় রিক্সা চালিয়েছেন, মানুষ কি হয়তো এটা অধিকাংশ মানুষই তার চেয়ে কম বুঝবে। আপনারা লাইভ প্রোগ্রামে গায়ক, এখানে আমি যার একজনের নাম, সেলিব্রিটির নাম বলা হয়েছে, নামটা মিউট করে দিব। আচ্ছা, উনি একজন সেলিব্রিটি এবং অনেক সেন্সর করে এরপর কথা বলবেন, কিন্তু হাইউলের বাবার মতো লোকেরা জীবন নিয়ে বুঝলেও কোনো দিন লাইভ প্রোগ্রামে তার ডাক আসবে না, বরং এই আপন ঠিকানাতেই তার এবং প্রথম এবং শেষবারের মতো সুযোগ। এটা কিন্তু ঠিক না। আমার লাইভ প্রোগ্রাম কিন্তু সাধারণ মানুষকে নিয়ে, আমার লাইভ প্রোগ্রাম। আপনি বোধহয় নেক্সাসের কথা বলছেন। নেক্সাসও সাধারণ মানুষ আসেন, তবে একটু অন্য ধরনের মানুষ। আচ্ছা, শেষবারের মতো দেশের মানুষের সামনে কথা বলার সুযোগ পাবে, তাই ওনাদের যদি এক্সট্রা কিছু প্রশ্ন করা যায়, এটা একটা ভালো পরামর্শ, খুব চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। যেমন চাচা এত বছর তো রিক্সা চালিয়েছেন, জীবন নিয়ে আপনি কি সন্তুষ্ট বা রিজিকের ভয় আসে কিনা? এবং উনি লিখেছেন, বাস্তব অভিজ্ঞতা থেকে শোনার
উবার আসার পরেও এক সিএনজি চালক বলছিলেন যিনি উবার ভয় পান না, কারণ উবারে তার রিজিক কেড়ে নিতে পারবেন, এটা নির্ধারিত। আচ্ছা, এটা আপনি কোথাও দেখেছেন হয়তো বা রিক্সা চালাতে যে কোনো ভালো খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা, এরকম এক্সট্রা প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন। বা মেয়ের বাবাকেও করা যায় অনুরূপ প্রশ্ন, যেমন সন্তানের অনুপস্থিতিতে কী কাজ করে তার সময় কাটছে বা জীবনের চাওয়া কি, জাস্ট একটু বাইরে থেকে প্রশ্ন করা যে উত্তর দেবে মানুষটা যেন জীবনটা যেমন নাটক সিনেমায় উঠে আসবেন। ওকে ফাইন, আপনার 3টা জায়গা নিয়ে আপনি খুব চমৎকার কথা বলেছেন। আমি একটু ইন্ট্রোটা বড় করছি এবং এটা প্রয়োজন আছে আজকে, একটু শুনে রাখুন, কারণ ওই যে উনি বলেছেন না যেটা ব্লক চেনে চলে যাবে একসময়, হুইচ ইজ ট্রু। আমরা হয়তো কেউই থাকবো না যারা আমরা এই অনুষ্ঠানটা করছি, যারা দেখছি আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর এই ভিডিওগুলো হয়তো বা কেউ সংরক্ষণ করে রেখেছেন, কোনো একদিন হয়তো বা চলে আসবে। আপনারা দেখবেন যে বাংলাদেশের বিটিভির সময়কার এক সময়ের বিজ্ঞাপন, যেটা আমাদের হয়তো আমরা কেউ হয়তো 90 সালে দেখেছি, সেগুলো হুটখাট করে ফেসবুকে চলে আসে এবং আমরা তখন আমাদের ওই মেমোরিটার কথা মনে করি, যেটা হয়তো আপন ঠিকানার অনুষ্ঠানগুলোও হবে। তো সেই জায়গা থেকে উনি আমাকে যে পরামর্শটা দিয়েছেন যে আপনি যে আজকে এই মোমেন্টে মেন্টালি ডিস্টার্ব, সেটা আপনি সারা জীবনে যেন সংরক্ষণ করে যাচ্ছেন ভিডিওতে, সেটা করাটা উচিত হবে না। আমি আপনার সঙ্গে একমত, একেবারেই একমত। কিন্তু প্রথম দিন থেকেই আমি যে কথাটা বলে এসেছি, আপন ঠিকানা করতে গিয়ে বা অন্য যে কোনো অনুষ্ঠান করতে গিয়ে আমি মূলত ওই সময়ের যে ইমোশন ধারণ করি সেটাই আমি উপস্থাপন করি। ডেফিনেটলি তো সেটার মধ্যে এক ধরনের সেন্সর থাকে, অবশ্যই থাকে। সেটার মানে এই না যে আমি আমার বেডরুমে যা করতে পারি সেটা আমি আমার ক্যামেরার সামনে করতে পারি, নো, নট লাইক দিস। বাট হ্যাঁ, আমি যেহেতু অলমোস্ট এভরিডে কাজ করি না, আমাকে যদি বলা হয় যে তোমার আসলে ডে অফ কবে, আমার আসলে কোনো ডে অফ লাস্ট 3 বছর বা 4 বছরে নাই। আমার মনে পড়ে না যে এমন কোনো দিন আছে কিনা যেদিন আমি ভিডিও প্রচার করিনি, কিংবা ভিডিও প্রচার না হলেও আমি ভিডিও নিয়ে কাজ করিনি লাস্ট 3 বছর বা 3.5 বছরে। আপনি যদি এখন দিনের হিসাব করেন, এর বাইরেও তো আমার অনেক কাজ থাকে। সো প্রত্যেকটা সময় নিজেকে ফাঁকি দিয়ে ক্যামেরার সামনে একদম বলা যেতে পারে যে একদম প্রফেশনাল, যে কোট অ্যান্ড কোট যেটাকে বলি আমরা, প্রফেশনাল লুক নিয়ে বসা, হুইচ ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এখন আপনি বলতে পারেন আমার কি প্রফেশনাল কাজ নাই? ডেফিনেটলি কাজ আছে। আপনি যদি আমার নেক্সাসের কাজগুলো দেখেন, যেগুলো আলোচনা সমালোচনা দর্শকদের কাছে আসলে প্রত্যেকটা কন্টেন্টেরই সুযোগ আছে আলোচনা সমালোচনা করার, দ্যাটস আ ডিফারেন্ট টপিক। বাট আপনি দেখেন ওখানে একটা ফর্মাল লুক থাকে। ওখানে আমার কাজ হয় কবে? ওখানে আমার কাজ হয় মাসে 4টা এপিসোড, এবং এই 4টা এপিসোডের জন্য পুরো একটা টিম কাজ করে, পুরো একটা সেট কাজ করে, পুরা গবেষণা চলে কীভাবে আসবে, কে আসবে না আসবে। আমার এখানে আমি সাধারণ মানুষকে নিয়ে কাজ করি এবং এখানে কোয়ান্টিটির একটা অনেক বড় একটা ফ্যাক্ট আছে। আমি চাইলেই আপন ঠিকানায় আপনার হচ্ছে প্রায় 500-600 মানুষকে ইন্টারভিউ করেছি। আমি চাইলেই এখান থেকে 400 মানুষকে বাদ দিয়ে শুধু 200 মানুষকে নিয়ে কাজ করতে পারতাম। সেটা হয়তো ভিউজের দিক থেকেও ভালো হতো, কোয়ালিটির দিক থেকেই ভালো হতো। কিন্তু এই 400 মানুষ বঞ্চিত হতো। এই 400 মানুষের থেকে অনেক মানুষ বঞ্চিত হতো যারা হয়তো বা পরিবারে ফিরতে পারতো না। লজিক্যাল অ্যাপ্রোচ থেকে বিষয়টা এরকমই। আল্লাহ তো নির্ধারণ করে রেখেছেন কে কীভাবে ফিরবেন, ডেফিনেটলি সে জায়গায় আমাদের কোনো বক্তব্যই নাই। কিন্তু কাজের জায়গা থেকে বিষয়টা এরকম, আমি সেটা বোঝানোর জন্য বলছি। বাট এটা ঠিক যে প্রতিদিন ক্যামেরার সামনে বসে প্রতিদিন প্রফেশনাল অ্যাটিটিউড বা প্রতিদিন ওই জিনিসটা মাথায় রেখে করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা আমার কাছে ইম্পসিবল মনে হয়েছে। এবং সেই জায়গা থেকে আজ থেকে 20 বছর পরে বা 30 বছর পরে যখন ব্লকচেন থেকে ভিডিওগুলো বের হবে এবং কেউ যদি আমাকে মেন্টালি ডিস্টার্ব দেখে, সে যেন এই ভিডিওটাও দেখে যে এটা আমাদের ডেইলি টাস্ক ছিল এবং আমি প্রতিদিন যেভাবে আমি যে ইমোশন নিয়ে রান করি সেভাবেই আমি ক্যামেরার সামনে যতটুকু আনা সম্ভব সেটুকু আমি আনি। ইটস মাই ডেইলি লাইফ। সো এটা হচ্ছে বিষয়। বাট আমি প্রথম দিন থেকে চাইলে কিন্তু পারতাম যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা ফ্রেম ঠিক রাখবো, একটা ফ্যাশন ঠিক রাখবো, একটা কথা বলাটা ঠিক থাকবে, সেটা চাইলে করা সম্ভব ছিল। কিন্তু সেক্ষেত্রে এতগুলো মানুষ নিয়ে কাজ করা সম্ভব ছিল না, একেবারেই সম্ভব ছিল না, তাও ওয়ান ম্যান আর্মি। এই জায়গাগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছি আমরা, ডেফিনেটলি চেষ্টা করছি। আমাদের অফিস বড় করার চেষ্টা হচ্ছে, আমাদের অফিসটাকে আরও ব্রডার অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা ভিতরে অনেক কাজ করছি যেগুলো হয়তো আপনারা সময় পেলে জানতে পারবেন। বাট আপনার এই পরামর্শ আমাকে অবশ্যই আমার ব্যাক অফ দ্য মাইন্ড, বা যেটাকে বলা হয় ওটাকে কী বলে, সাবকনশিয়াস মাইন্ডে আমি অবশ্যই বিষয়টা রাখলাম এবং আমি সচেতন থাকবো। কারণ ভিডিওতে যেটা চলে যায় সেটা তো চলেই যায় ডেফিনেটলি। আর মানুষ ওই কেন জানি নেগেটিভ জিনিসগুলো কি একটু বেশি মনে রাখতে পছন্দ করে। থ্যাংক ইউ, এটা আপনি ঠিকই বলেছেন, আমি নিলাম এটা। আর দোয়াটার জন্য অনেক ধন্যবাদ। আমি পড়েছি এবং আমি জানি না এটা মুখস্থ করতে আমার কতদিন লাগবে, বাট আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে হাইউলের বাবাকে নিয়ে যে কথাটা বলেছেন, সেটা নিয়ে আমি জাস্ট একটু বলবো যে দেখুন, সাধারণ মানুষকে নিয়েই আমি কাজ করি। আপনি যদি খুব ভালো করে অবজার্ভ করেন, আমাদের লাইফ নামে যে অনুষ্ঠানটা, সেখানে সাধারণ মানুষের গল্প আসতো, সেটা ইদানিং একেবারেই কমে গেছে। দুটো কারণে কমেছে। নাম্বার 1, আপন ঠিকানার ব্যস্ততা। ব্র্যান্ডিং বাংলাদেশে যে প্রতি মাসে একটা আসছে বা দুটো আসছে, সেটার কারণ হচ্ছে অনুষ্ঠানটা ব্র্যান্ড করেছে ব্লু ড্রিম, এবং এখানে একটা দায়বদ্ধতা আছে যে কারণে আমাদেরকে নিয়ে আসতে হয়। আপন ঠিকানার ব্যস্ততা আমাকে
মানে শুধুমাত্র আমার অন্যান্য অনুষ্ঠান না, অন্যান্য জায়গাগুলো, ব্যক্তিগত জায়গাগুলো আমাকে কী পরিমাণ মানে সংকুচিত করেছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তারপরেও আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছি আপনাদের দোয়ায়, কারণ আমরা মনে করি এটা একটা সামাজিক দায়িত্ব, এবং ইনশাআল্লাহ আমার টিম মেম্বার যারা আছেন আমার সঙ্গে তারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করেন বলে এটা সম্ভব হয়। সো থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটা মেইল করবার জন্যে, এবং আপনার প্রতি সবসময় আমাদের দোয়া আছে। আপনি ভালো থাকুন, আপনি খুব ভালো একজন দর্শক আমাদের। এবং এই ঘটনাটা আমার লাইফে প্রথম না। আমি যখন রেডিওতে অনুষ্ঠান করি 2006 সালে, আমার মনে আছে রেডিও টুডেতে, তখনও কিছু দর্শক ছিল যারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে কিছু জিনিস খেয়াল করতো এবং আমাদেরকে চিঠি লিখে জানাতো, ওগুলো আমি পড়তাম। তো হঠাৎ করে মনে হলো যে একটু পড়ে শোনাই, তো সেই জায়গা থেকে পড়ে শোনানো। রাশিদাকে নিয়ে আমি তেমন কিছুই বলবো না। রাশিদার তথ্য সংগ্রহ করেছেন হচ্ছে আমাদের তানভীর ভাই। তো তানভীর ভাই আমাকে একটু আগে না হয়তো বা অনেক আগেই পাঠিয়েছেন ভিডিও ফুটেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। 575 রাশিদা তথ্য সংগ্রহের ভিডিও, অনেক হাত বদল হয়ে খুঁজে পাওয়াতে একটু লম্বা হয়েছে, 6 মিনিটের কাছাকাছি, মাফ করবেন ভাই। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ কি বলছেন উনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছিলাম 575তম পর্বের অতিথি রাশিদার ভিডিও নিয়ে। রাশিদা তার ভিডিওতে গ্রামের নাম উল্লেখ করেছিলেন এনায়েতপুর, পাশে জানিপুর বাজার এবং উল্লাপাড়া, এই 3টা জায়গার কথা বলেছিলেন। তো ভাইয়া সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া এবং এনায়েতপুর 2টি আলাদা আলাদা থানা আছে। তো প্রথমে ভেবেছিলাম যে এই 2টা জায়গাতে হতে পারে, যেহেতু ইতিপূর্বে অনেকগুলো কেস নিয়ে এই এলাকাতে আমি কাজ করেছি, আমার বাসাও সিরাজগঞ্জে। তো কিন্তু এই জায়গা থেকে কোনো তথ্য পাচ্ছিলাম না। এর ভিতরে আমাদের আরেকজন টিম মেম্বার আফরোজা আপা আমাদের জানান যে কুষ্টিয়ার খোকসা থানাতে এই না জানিপুর বাজার আছে। তো আমাদের কাতার প্রবাসী ওমর ফারুক ভাই, যিনি লোকেশন ট্র্যাকিং এর দায়িত্বে থাকেন, তো ওমর ফারুক ভাইকে নক করি যে তাহলে দেখেন তো জানিপুর বাজারের পাশে এনায়েতপুর নামে কোনো গ্রাম পাওয়া যায় কিনা। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কুষ্টিয়ার কুমারখালী থানায় এনায়েতপুর গ্রাম তিনি লোকেট করতে পারেন, এবং 2-3 কিলো ডিফারেন্স ছিল জানিপুর বাজার এবং এনায়েতপুর গ্রামের মধ্যে। তো তখন টার্গেট করি যে ফ্যামিলিটা এখানেই হবে। তো ওই জানিপুর বাজার এবং এনায়েতপুর গ্রামের যে ইউপি মেম্বার ছিলেন কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করি। কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে কালাম ভাই পরিবারটা চিনতে পারেন না, কিন্তু 1 ঘন্টা সময় চান আমার কাছে। যখন দেখলাম কালাম ভাই 1 ঘন্টা সময় চেয়েছেন, তখন আমি অন্য মাধ্যমগুলোতে ট্রাই করতে থাকি, গ্রাম পুলিশ এবং লোকেশন ট্র্যাকিং এ বাজারের নাম্বারগুলোতে আমি ট্রাই করতে থাকি। এর কিছুক্ষণ পরে যখন কোনো সুফল পাচ্ছিলাম না, তখন কালাম ভাইকে আবার রিকোয়েস্ট করি যে ভাই যেভাবে হোক আপনার এলাকার কারো নাম্বার তাহলে দেন, যেহেতু সার্ভারে যে নাম্বারগুলো ছিল সবগুলোতে ট্রাই করা হয়ে গেছে, কিন্তু পরিবারটা লোকেট করতে পারছিলাম না। তখন কালাম ভাই আবার মতিয়ার ভাই নামে একজনের নাম্বার পাঠান। আমি মতিয়ার ভাইয়ের সাথে কথা বলি, মতিয়ার ভাই পরিবারটা চিনেন নাই। কিছুক্ষণ পরে কালাম ভাই নিজেই আমাকে ফোন করে বলেন যে আমি বাড়িটা চিনতে পারছি এবং আমি বাড়িতে আসছি। এরপরে ওই বাড়িতে গিয়ে কালাম ভাই রাশিদার চাচাতো ভাই সুমনের সাথে আমাকে কথা বলান। সুমনের সাথে আমি কথা বলি এবং সমস্ত তথ্য পরিবারের সাথে মিলে যায়। কিন্তু সমস্যা হচ্ছিল যে পরিবার আমি পেয়েছি এনায়েতপুর গ্রামে, পরিবারের সমস্ত ঠিকানা যে বলেছিল সবকিছু ঠিক আছে, কিন্তু পরিবারটা 22-25 বছর আগে এখান থেকে বাড়ি অন্য এলাকাতে গিয়ে থাকে, কিন্তু সেই এলাকা এবং নাম্বার কিংবা পরিবারের সাথে চাচাতো ভাইদের কোনো যোগাযোগ ছিল না। এরপরে আমি অনেকভাবে ট্রাই করি যে সুমন ভাই যে কোনো উপায় হোক রাশিদার ভাই ইউনুসের নাম্বারটা একটু জোগাড় করে দেন, কিন্তু তিনি পারছিলেন না। পরে আমি কোন গ্রামে বাড়ি করেছে সেটা জানার চেষ্টা করি, তখন সুমন ভাই জানালেন যে রায়পুরা গ্রাম। তো আমি তখন রায়পুরা গ্রামটা লোকেট করার ব্যবস্থা করি। রায়পুর গ্রামের জিয়ারত ভাইয়ের সাথে কথা বলি, কিন্তু তিনি কোনোভাবেই চিনতে পারছিলেন না। এরপরে জিয়ারত ভাই আবার সেলিম ভাই নামে সোর্স যিনি আমার, সেলিম ভাইয়ের নাম্বারটা আমাকে পাঠান। আমি সেলিম ভাইয়ের সাথে কথা বলে সমস্ত তথ্যগুলো দেই। তারপরেও তিনি ওইভাবে চিনতে পারছিলেন না। পরে আবার আমি সুমন ভাইয়ের সাথে, কালাম মেম্বারের সাথে, সকলের সাথে আবার পুনরায় কথা বলে জানার চেষ্টা করি যে ইউনুস কি কাজ করে, মানে কি বললে ইউনুসকে ওই গ্রামের লোকজন চিনবে। সবকিছু জানার পরে সেলিম ভাইয়ের সাথে আবার আমি তথ্যগুলো তাকে বলার পরে বেশ কিছুক্ষণ পরে বলেন যে হ্যাঁ আমি তো রাশিদার ভাইকে চিনতে পারছি, কিন্তু উনি 1-1.5 বছর হলো গ্রাম ছাড়া, উনি গ্রামে থাকেন না। ওনার মা বৃদ্ধ হয়ে গেছে এবং ওনার মাকে অন্য লোকজন দেখাশোনা করে, অন্য বাড়ির লোকজন দেখাশোনা করে। এরপরে সেলিম ভাই ওই রাত্রেই সেই মায়ের কাছে যান, গিয়ে আমার সাথে কথা বলেন। বৃদ্ধ মানুষ ছিলেন, উনি কানে ঠিক মতো শুনতে পারছিলেন না, কিন্তু উনি যে স্পষ্ট বলছিলেন যে আমার মেয়ে হারিয়ে গেছে রাশিদা, উনি সবগুলো ঠিকঠাক বলছিলেন। তো আমি তখন শিওর হয়ে যাই যে হ্যাঁ এটাই তার মা। এরপরে সেলিম ভাই চেয়ারম্যান ওই ওসমানপুর ইউনিয়ন যে গ্রামে রায়পুর মানে গ্রাম পড়েছে যে ইউনিয়নে, সেই ওসমানপুর গ্রামের চেয়ারম্যান সাথে আমার সেলিম ভাই আমাকে কথা বলান। চেয়ারম্যানের সাথে বিস্তারিত বলার পরে চেয়ারম্যান যিনি ওই বৃদ্ধ মাকে দেখাশোনা করেন, তার নাম্বারটা আমাকে দেন, জাফর ভাই নামে। তো
তখন জাফর ভাইয়ের সাথে আবার কথা বলি, যেহেতু মা কোনো কথা শুনতে পারেন না, পরে জাফর ভাইয়ের সাথে কথা বলার পরে জাফর ভাইয়ের কাছ থেকে আমি ডিটেলস জানতে পারি এবং তথ্যগুলো সব ঠিক আছে। তো জাফর ভাই যেটা জানান যে বোন যে রহিমা, এই রহিমা হচ্ছে জাফর ভাইয়ের ভাতিজার বউ, কিন্তু তিনি ঢাকায় আছেন, তিনি ঢাকায় থাকেন। পরে বোন রহিমার নাম্বারটা জাফর ভাইয়ের কাছ থেকে নেই, জাফর ভাইয়ের কাছ থেকে নাম্বার ওই দিন রাত্রে পাইনি, পরের দিনকে রহিমার নাম্বার আমাকে জাফর ভাই ব্যবস্থা করে দেন। বোন রহিমাকে জানাই, রহিমাকে জানানোর পরে রহিমার সাথে এবং ভাইদের সাথে সমস্ত তথ্যই মেলে। কিন্তু এই যে ভাই যে ইউনুস, ইনি 1-1.5 বছরের গ্রাম ছাড়া, তাকে কোনোভাবেই আমি খুঁজে বের করতে পারিনি। চেয়ারম্যান সাহেব, জাফর ভাই, সেলিম ভাই, কালাম ভাই, সুমন ভাই সকলেই ট্রাই করেছে, কিন্তু ইউনুসের মানে ভাইকে আমি নিউজটা এখন পর্যন্ত দিতে পারিনি। আর পরবর্তীতে আমি সমস্ত তথ্য আরিফ ভাইকে পাঠাই আর কি। তো ভাই আসলে এই ভিডিওটা আমাকে এত হাত বদল হয়েছি যে মানে প্রচুর হাত বদল হয়েছি, মানে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে প্রচুর হাত বদল হতে হতে আমি ওই দিন রাত্রেই আমি পরিবারটা রায়পুর গ্রামে গিয়ে লোকেট করতে পারি। এবার আমার প্রত্যেকটা টিম মেম্বার এখানে সহযোগিতা করেছেন। মনির ভাই সামারি করেন, যেহেতু রাফা মানা অসুস্থ সেই জায়গাতে মনির ভাই সামারি করেন, গ্রুপ পোস্ট সাজিয়ে দেন। আক্তার ভাই সৌদি আরব প্রবাসী, তিনি ছবি বানিয়ে দেন। ওমর ফারুক ভাই লোকেশন ট্র্যাকিং করেন, শাহিনা আপা, আফরোজা আপা, ইলিয়াস ভাই এরা কমেন্ট চেকে থাকেন, আবু বকর সিদ্দিক স্যার ফোন ট্র্যাকিং এ থাকেন। সর্বোপরি আবুল বাসার ভাই ভারতে আছেন, তিনি কমেন্ট চেকে থাকেন। সর্বোপরি যে সকল টিম মেম্বারের সহযোগিতায় যে এত কঠিন পর্বগুলো, যেহেতু নাম থাকলে আমি কিছু কিছু ভিডিও মনে করেছি গ্রামের নাম আছে খুব সহজেই পেয়ে যাব, কিন্তু গ্রামের নাম থাকা সত্ত্বেও যে হয়রানি মানে কষ্ট হয়েছে আমার এই ভিডিওটা পেতে, যেটা বলার ভাষা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা পরিবারটা পেয়েছিলাম। তো ভাইয়া দোয়া রাখি, ভালো থাকবেন, আমাদের জন্য সকলের কাছে দোয়া চাই, সকলে ভালো থাকেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো পিছনের ভিডিওগুলো আমরা নিয়ে কাজ করতে এবং আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলো নিয়ে আমরা কাজ করতে। সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই অনেক ভালো থাকেন, আমিও অনেক অনেক দোয়া করি আপনাদের সবার জন্য। সো আমি আর ইন্ট্রোটা বড় করছি না, অনেকদিন পরে অনেক বড় হয়ে গেল ইন্ট্রোটা, ক্ষমা করবেন। আমরা এই পর্যায়ে চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রাশিদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? শুনছেন তো এই যে বাপ মা পাওয়া গেছে, হ্যাঁ? মনের মধ্যে কেমন লাগতেছে? কারা আপনারা একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? আমার নাম শাকিল। কি হন আপনি রাশিদা? আমি ছেলে হই। ছেলে। আপনার নাম? আমার নাম ফাহিম। কি হন আপনি? আমি আর বন্ধু। ওর বন্ধু হন? হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 1 বোন। 2 ভাই। আপনি বড়? আমি তো বড়। বাবা কি করেন? বাবা মারা গেছে। ও, তো সংসার চলে কিভাবে? এখন আমাদের দুজনের উপরে সংসার চলে। আপনি আর আপনার মা ইনকাম করেন? আচ্ছা, তো আপনার মা যেরকম ছোটবেলায় হারিয়ে গেছে এটা জানতেন আগে থেকে? না, আমি আগে জানতাম না। কবে জানলেন? আমি জানতাম প্রায় 1 বছর। 1 বছর হলো। তো আপনি চেষ্টা করছেন কখনো মাকে কিরকম দেখছেন, যে কান্নাকাটি করে ফ্যামিলি পাওয়ার জন্য? আর মাঝে সাথে মন টন খারাপ করে বসে থাকে। তো আপনি বড় ছেলে হিসেবে চেষ্টা করছেন কখনো? আমি তো মানে ঠিকানা চাইছি, কিন্তু ঠিকানা বলতে পারে নাই। বলতে পারে নাই। এই অনুষ্ঠানে খোঁজ দিছে কে ওনাকে? সেটা আমি সঠিক জানি না। সেটাও জানেন না? এটা খোঁজ খবর রাখতে হবে তো মায়ের ব্যাপারে। চাচি খোঁজ দিছে কে আপনারে বলেন? আপা খোঁজ দিছে। আমি আপা কোন আপা? বাড়িওয়ালা, ওই ভাড়াটিয়া। ভাড়াটিয়া? আচ্ছা, তো আপনি কি করেন? এই মানুষের বাসায় কাজ করেন? আমি বাসায় কাজ করি। কাজ করে জাত পান দিয়ে সংসার চলে? হ্যাঁ, বাড়ি? জি, ওই দিয়ে আমি সংসার চালাই। বাড়ি কোথায় আপনার? বাড়ি হইলো উল্লাপাড়া। উল্লাপাড়া বলতেন মানে বর্তমানে থাকেন কোথায় আপনারা? সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। চলেন আপনি ভিতরে চলেন, দেখে আজকে কারা আসছে আপনার জন্য। কি টেনশন হচ্ছে না খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন আমাকে, ওখানে 5-10 মিনিট একা একা বসতে হবে। বসতে পারবেন নাকি ছেলেকে সহ দিব? হ্যাঁ, বেটা এসো। আপনি ওখানে 15-20 মিনিট একা একা থাকবে, তো আপনি গিয়ে পাশে বসে থাকেন, কোনো কারণে সমস্যা হতে পারে। যান চলেন, পরে আবার আমরা আপনাকে বের করে নিয়ে আসবো। নি খাওয়া দাওয়া করছেন কিছু? হ্যাঁ, কেন খান নাই? সকাল থেকে এসে কিছুই খান নাই? ও, খাবার পারেন না? বসেন, মাঝখানে বসেন। আপনি কি আপনার মায়ের পাশে বসে থাকেন। যান, শোনেন, এখানে বসবেন কিছুক্ষণ। হ্যাঁ, যে বাইরে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? আর যতক্ষণ কথাবার্তা বলবো ততক্ষণ দরজাটা বন্ধ থাকবে, আপনি মুখ খুলে রাখেন। হ্যাঁ, আপনি আপনার মায়ের কাছে থাকেন, কারণ বন্ধ থাকলে হয়তো ভয় পাইতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপের শুরুর প্রাককালে আমরা একটু দেখাতে চাই যে উনি আসলে কিভাবে হারিয়ে গিয়েছিলেন বা ঘটনাটা কি। তো
এখানে আপনারা পড়তেই পাচ্ছেন যে ওনার বাবার নাম ছিল আকবর, উনি ভিক্ষা করতেন। মায়ের নাম হচ্ছে বেগম, বাবা মারা গিয়েছেন। ভাই বোনের নাম সংখ্যা ইউনুস ও রহিমা। চাচাদের নাম ছিল জজ, আজহার এবং আনোয়ার। ঠিকানা ইনায়েতপুর বা জানেপুর বাজার। এবং ওনার বর্তমান বয়স 40, হারানোর সময় ছিল 7-8। সংসারের অভাব থাকার কারণে গ্রামের এক চাচার বাসায় কাজে দিয়ে দেয়। সেই চাচা পুলিশে চাকরি করতেন। চাচা চাচি আমাকে অনেক মারধর করতেন, তাই কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এটাই মূলত ওনার হারিয়ে যাওয়ার কারণ। ওনার মা দ্বিতীয় বিয়ে করেছিলেন। অতিথির বর্তমান ঠিকানা গুচ্ছগ্রাম 4 নম্বর ওয়ার্ড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আর দাবি করা পরিবারের ঠিকানা ইনায়তপুর 7 নম্বর ওয়ার্ড, নিদানতলা, কুমারখালী, কুষ্টিয়া। এই হলো বিষয়। পায়ে জন্মগত সমস্যা রয়েছে। আসসালামু আলাইকুম। এখন ভিডিও করা যাবে না, একবারে শেষে করেন। আপনারা বসেন। না না, আপনি চলে আসেন, ক্যামেরায় আসছেন, চলে আসেন, বসেন। আর কেউ আছে সাথে? 3 জন না? ঠিক আছে, আমরা একটু নাম পরিচয়টা নেই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোসাম্মদ রহিমা খাতুন। আপনি কি হন? আমি ওনার বোন হই। রহিমা, হ্যাঁ রহিমার কথা বলছে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আকবর। আকবর। জি। মায়ের নাম? মায়ের নাম বেগম। বেগম। আচ্ছা, আপনার ভাই বোন কতজন ছিলেন? ভাই বোন 3 জন। 3 জন। নামগুলো একটু বলেন তো। বড় বোনের নাম রাশিদা, আমার নাম রহিমা, ভাইয়ের নাম ইনুস। ঠিক আছে। আচ্ছা, জজ, আজহার, আনোয়ার এরা কি আপনার চাচা? হ্যাঁ, আমার চাচা। আচ্ছা, জি। তাহলে আপনাদের ঠিকানাটা হলো ইনায়েতপুর 7 নম্বর ওয়ার্ড, নিদানতলা, কুমারখালী, কুষ্টিয়া। হ্যাঁ জি, এটা। কুষ্টিয়া। আপনার পরিচয় ভাইজান? আচ্ছা, আমার নাম ইমতিয়াজ সোনি। কি করেন আপনি? কি হন? আমি হচ্ছে সংবাদকর্মী। আমি এখন নিউজ বাংলা সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। আচ্ছা। আর রহিমা হচ্ছে আমার বাসাতেই আমাদের ফ্যামিলি সদস্য হিসেবেই থাকে। আচ্ছা, ওকে। সো ওইখান থেকে আপনি কি আমাকে ফোন দিয়েছিলেন কোনো কারণে? হ্যাঁ। ওকে, রাইট, মনে পড়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রাতুল ইসলাম। হ্যাঁ, আমি রহিমার ছেলে, বড় ছেলে। রহিমার মানে আপনার এই মা উনি? জি। ওকে। আচ্ছা, আমাকে একটু বলেন, উনি তো আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করছে, তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করে বা ওনার সাথে কথা বলতে বলছি। এখানে তানভীর ভাইয়ের ঘটনাটা ঘটলো কিভাবে? কাছে আসেন। এটা করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমি দিয়েছি অনেক পরে। জি। তার আগে আপনারা যোগাযোগ করছেন? জি, এটা তার বেশ কয়েকদিন আগে পেয়েছি আমরা। কিভাবে পেলেন? তানভীর ভাই তো বলছে ডিটেইলি। আচ্ছা, তাহলে উনি কিভাবে যোগাযোগ করলো আমাদের সঙ্গে? উনি জানলো কিভাবে? উনি জানেন না কেন যে আমরা ফ্যামিলি পাইছি বা এরকম? তো ওনার তো জানার কথা। ভাইয়া বেশি বলছেন। হ্যাঁ, আপনারা যে ফ্যামিলি পাইছেন আমাকে বোঝান। আপনারা যে ফ্যামিলি পেয়েছেন সে ব্যাপারে কি উনি ইনফর্ম ছিল না? রহিমা ইনফর্ম ছিল না? হ্যাঁ, উনি ইনফর্ম ছিল এবং উনি ওনার ওয়াইফের নাম্বার দিয়েছে। আচ্ছা, তারপরেও আপনি আবার আপনি পরবর্তীতে যোগাযোগ করেছেন? কারণ উনি উতালা, আমরা ওইদিনকেই জানি, ওইদিনকে তানভীর নামে ওই রাতে, মানে যে রাতে আপনাদের অনিয়ারটা হয়েছে ওই রাতে তানভীর নামে একজন, তার সাথে আমরা কথা বলছি। উনি তারপর আপনি ওভারশিওর হন? না, উনি বলছে আমাদের শিডিউল করতে আরো 1-2 মাস সময় লাগবে, তারপরে আমরা কল দেব। কিন্তু 1-2 মাস আসলে ও অতটা টাইম, তার কারণে আমি উতলা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে এটা যে তখন ঈদের ছুটি ছিল, তো বলা হয়েছে যে ঈদের পরে। ও, ঈদের ছুটির আগে পেয়ে গেছি আমরা এটা? হ্যাঁ, না, ঈদের আমরা 16 তারিখে আপনাদের এটা ঈদের পরে প্রচার হচ্ছে। ভুলভাল তথ্য দিয়ে না, শুনেন। ছুটির সময় আমরা পেয়েছি না, 16 তারিখে আমরা জানি। 16 তারিখে অনিয়ার হয়েছে 225। আচ্ছা, রং ইনফরমেশন। শোনেন, আমি বলি, যেটা হচ্ছে যে আইডি কার্ডটা পিছিয়ে রাখার কারণে এটাতে আবার চলে আসতে পারে। ইদানিং তো খুব ঝামেলার মধ্যে আছে কপিরাইটের, ঠিক আছে? বা পকেটে রাইকট টি শার্ট থাকলেই চলবে। এদিকে চলে আসো 2 জন তোমরা। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে টিম মেম্বারদেরকে বলে দিতে হবে 1-2 মাস সময় লাগে, এটা বলা যাবে না। বললে যেটা হবে যে ওনারা উতলা হয়ে যাবেন, কিন্তু সময় লাগতে পারে, এটা ইনফরমেশন দিতে হবে। কারণ অনেকগুলো কাজ তো একটার পর একটা শিডিউল থাকতে পারে। হ্যাঁ, আর যারা পান তারা আসলে উতলা থাকবেন, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, এখন আপনার মা কোথায়? আমার মা আমাদের বাড়িতে। ওনার ছবি আনছেন? না, ওনার ছবি আমি আনতে পারিনি। ভিডিও কল টল দেওয়া যাবে ওনাকে? না, হ্যাঁ, ওনাকে ভিডিও কল দিতে পারবো আমরা, সে লোক রেডি করা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনি কিভাবে পেলেন? কোন সোর্সের সাথে কথা বলবো কিনা আমরা একটু কানেক্ট করে? আপনাকে ভিডিও কলে পাচ্ছি না, আপনি অডিও কলে আসেন। হ্যাঁ, আপনি কিভাবে জানলেন আপনার এই বোন সম্পর্কে ভিডিওতে? একটু বলেন তো আমাদেরকে, রহিমা। আমি তো মানে যেদিন জানছি, আমি গ্রাম থেকে আসছি ঝিনাইদা। আসার পরে আমাদের বাড়ির পাশে মানে আমার চাচা শ্বশুর, উনি বলছে, ফোন দিয়ে সন্ধ্যার সময় বলছে যে রহিমা তোমার কি কোনো বোন আছে? আমি বলছি আমার বোন তো আছে, চাচা তো বোন আছে। বলছে তোমার আপন কোনো বোন আছে? আমি বলছি আপন বোন আছে, অনেক বছর আগে হারাই গেছে। তারপরে আবারও বললো যে তোমার আপন বোন আছে নাকি?
বললাম যে আছে, হারাই গেছে। তো বলছে তুমি কি ঠিকানা চাও? হ্যাঁ ঠিকানা। কে বলেছে আপনাকে এটা? মানে আমার চাচা শ্বশুর বলছে। আচ্ছা, জাফর ওনার নাম। বলছে, তখন বললাম যে হ্যাঁ ঠিকানা চাই। তো পরে আবার উনি আবার কার কাছ থেকে নাম্বার নিয়ে আমার ছেলের ফোনে দিয়ে দিল। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে কথা বললাম। উনিরা আবার জিজ্ঞেস করলো যে আপনি কি রহিমা? বললাম হ্যাঁ। আপনার বোনকে হারাই গেছে? হ্যাঁ হারাই গেছে, এরকম বললাম। তারপরে হচ্ছে নাম্বারটা আমার দিয়ে কথা বললাম। আচ্ছা, মানে আমি এখনো বোনের সাথে কথা বলি নাই। না বোনের সাথে কথা বলতে পারবেন না না। আপনি তারপরে ভিডিওটা দেখেছেন? হ্যাঁ আমি ভিডিও দেখছি। হ্যাঁ ভিডিও দেখেছেন? হ্যাঁ দেখছি। দেখে আপনি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত। আচ্ছা, উনি যেসব বিষয়গুলো বলেছে আপনার বাবা ভিক্ষা করতে পারে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বোনটা হারাইলো কিভাবে? বোনটা হারাই গেছে মানে উনি, আমার তো পরিবারে অনেক কষ্ট ছিল, ওই জন্য মা হচ্ছে এক বাসায় রাখছিল। আচ্ছা, বাসায় রাখার পরে উনি কিছুদিন রাখার পরে উনি মারছিল। মারার পরে ও হচ্ছে রাগ করে বাসা থেকে চলে আসছে। আপনারা যোগাযোগ করছিলেন? এরপরে যোগাযোগ করতে পারে নাই। তখন তো আমাদের আপনারা জানলেন কিভাবে বোনটা হারাই গেছে? তখন মা কান্নাকাটি করতে বলতো যে হারাই গেছে। ও মানে যারা নিছিল ওরা বলেছিল, ওরা বলছিল যে আপনার মেয়ে কি বাসায় গেছে? বুঝলেন না, আমার মেয়ে তো বাসায় আসে নাই। তখন বললো যে হচ্ছে তাহলে ও তো ওর মারিছিলাম, ও এরকম চলে গেছে, ঘাট পার হয়ে গেছে। তো আপনার এরপরে কিছু করেন নাই? তারপরে মা ঘাটে আসে খুঁজিছিল অনেক, কিন্তু পাইনি। তারপরে আর মা খুঁজাখুঁজি বন্ধ করলো, কারণ খুঁজলেও তো টাকা পয়সা লাগবে। না না, তখন কিছু জমি ছিল, ওই জমিটা বিক্রি করে বুনির পিছনে খুঁজেছিল। জমি বিক্রি করে খুঁজছে? হ্যাঁ। আচ্ছা, খোঁজার পরে দেখলো যে আমার যেটুকু জমি আছে সবই শেষ হয়ে যাবে, আমি আর বিক্রি করবো না। পরে মা আর বিক্রি করলো না, আর খোঁজাখুঁজি করলো না। আমি এইটুকুই জানি, আমি এর বেশি আর জানি। এখন আপনার মা কি সুস্থ আছে? দেখেছে ওই ভিডিওটা? দেখছে? মেয়েকে চিনতে পারে? এখন আমি মানে বলতে পারতেছি না। কেন? আপনার মার সঙ্গে আপনার কথা হয় না? হ্যাঁ আমার কথা হয়েছে। মা কি বলে? মা বলছে যে আমি ও যা যা বলেছে সবই সঠিক। সে মানতেছে নাকি? সে কি মেয়ে হিসেবে মানে? হ্যাঁ হ্যাঁ সে মানছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। নাম কি আপনার? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ সেলিম হোসেন। সেলিম ভাই, আপনি আমাদের এই যে রাশিদার পরিবারটাকে আপনি চেনেন কিভাবে, বা কিভাবে আমাদেরকে একটু তথ্য দিলেন? কে আপনার সঙ্গে যোগাযোগ করলো? একটু বিস্তারিত বলেন আমাদেরকে। আমার সাথে ফার্স্টে যোগাযোগ করে হলো আমার এক মেম্বার, আর মেম্বারের সাথে যোগাযোগ করে হলো ওনার নাম হচ্ছে তানভীর হোসেন নাকি একটা নাম? তানভীর। হ্যাঁ তানভীর ভাই। পরে হলো আমার সাথে পরে ওনার যোগাযোগ হয় আর কি। যোগাযোগ হওয়ার পরে উনি আমাকে বলে যে ভাই অমুক নামে এর কেউ চেনেন নাকি? আমি বলি ভাই চিনি তো অনেক রাত হয়ে গেছে, এখন তো ভাই সকাল ছাড়া তো সম্ভব না। পরে রাত 11টা বাজে আমি উনি যেভাবে আমাকে তথ্য দিল আমি সেইভাবে কাজ করলাম। যাই হোক ওনার তথ্য মতে আপনি পরিবারটাকে চেনেন কিভাবে? আপনি এই পরিবারটাকে চেনেন কিভাবে? আপনার সাথে পরিচয় কিভাবে এই পরিবারের? আমার গ্রামের, এটা হচ্ছে আমার গ্রামের। আপনার গ্রাম কি তাইলে ইনায়তপুর? হ্যাঁ আমার গ্রামের, এবং আমার পাশে আর কি। আমার বাড়ি আমার বাসা থেকে 1-1.5 কিলো দূরে। আচ্ছা আচ্ছা, তো আপনি তাহলে এদেরকে খবর দিয়েছেন না? জি জি, আপনি খবর দিয়েছেন এদেরকে? হ্যাঁ হ্যাঁ আমি। ঠিক আছে, যেভাবে আমাকে ঠিকানা দিছে আমি সেভাবে ঠিকানায় যা মিলাই দেখছি যে হ্যাঁ এই ঠিকানা ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক ব্যস্ত আছেন, এর মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আপনি আসছেন আজকে আমাদের এই পার্টে অংশগ্রহণ করার জন্য। বাট ভিডিওটা একটু শেষে করতে হবে, হ্যাঁ মাঝখানে করেন না। ঠিক আছে, আমি নিচ্ছি আপনার বোনের সামনে, দেখেন কথাবার্তা বলে আপনার মাকে আনতে পারলে আরো ভালো হইতো। মা তো আসার মতো পরিস্থিতি না, প্যারালাইজড আছে। হ্যাঁ প্যারালাইসিস হয়েছে ওনা এখন। আপনার মা তো পরবর্তীতে দ্বিতীয় সংসার করেছেন, ওই সংসারের কি অবস্থা? মানে ওই সংসার মানে আপনার মার সঙ্গে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ যোগাযোগ আছে। মানে ওই সংসার বলতে ওই সংসারের ভাই আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, বাবা বেঁচে আছেন কিনা? না, বাবা মারা গেছে। ওই সংসারে কেউ নাই? আচ্ছা, ওনার আরেকটা ভাই আছে, ভাই ইউনুস, যিনি বড় ভাই। আপনারা তো দূরে থাকেন, কাছে এসে কথা বলেন না। হ্যাঁ, ওনার বড় ভাই ইউনুস ভাইয়ের সাথে আমরা গতকালকে রাতে যোগাযোগ করতে পেরেছিলাম। ওনার ছোট? হ্যাঁ ছোট, সমস্যা নেই। হ্যাঁ যোগাযোগ করতে পারছেন, কি হয়েছে? জি যোগাযোগ করতে পেরেছি, ওনাকে ভিডিও পাঠানো হয়েছে। প্রথম দিক দিয়ে আমরা পারিনি, তো গতকালকে পেরেছি, ভিডিও দেওয়া হয়েছে। উনি বলছে যে উনি আজকে আসবে, কিন্তু সকাল থেকে ওনার ফোন। কি সমস্যা ইউনুসের? ভাই আমি তো
মানে উনি আজ 1 বছর ধরে বাড়ি থেকে অনেক দিন আদায় ছিল, তাই চলে গেছে। চলে গেছে, তারপরে এখন ও আর আমাদের সাথে যোগাযোগ করে না। বুঝতে পেরেছি, এরকম কাহিনী আমাদের এখানে নতুন না। ওর প্রয়োজনে যোগাযোগ করে, এরা ফোন দিলে ওনাকে পায়। মানে বুঝতে পারছি, যাতে করে ওই পাওনাদাররা না ধরতে পারে, এই কারণে এই অবস্থায় আছে। হ্যাঁ, এরকম কেস আমাদের এখানে পাওয়া যায় মাঝে মাঝে। কই ও কই ও তো ছেলে তো ভিতরে আছে। হ্যাঁ, জান, এবার আপনি কি বাইরে বসেন, আপনি কি বাইরে গিয়ে বসেন, আপনার মা এখানে থাকবে। কাকে আপনি বাম দিকে আসেন, একটু মাঝামাঝি বসেন। হ্যাঁ, ওকে। কিছু কি শুনতে পারছেন ভিতর থেকে? কথাবার্তা শুনতে পারছেন? কিছু সব বুঝতে পারছেন? কথাবার্তা কি বলছে বাইরে হালকা পাতলা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বোঝা যায় না, না? আচ্ছা, ঠিক আছে। আপনি যা যা বলছেন সব তো মিলে গেছে। আমরা এরকম একটা পরিবার পাইছি। এখন আমি আল্লাহর কাছে নামাজ পড়ে সবসময় দোয়া করি, কান্দি। তাই না? জি, ফটো তারা গেছি, বাপের আদর পাইনি, মায়ের আদর পাইনি, কে আদরই পাইনি। মাইসে বাপ করে ডাক দেয়, আমার হে ভাগ্য ডোয়ায় না। হ্যাঁ, বাবা যে ভিক্ষা করতো আপনাকে নিয়ে যেত? না, বাবা নিয়ে যায় নাই। বাবা ভিক্ষা করতো ছোটবেলায়, বুঝতেন এগুলা? হ্যাঁ। কেমনে বুঝতেন? ওই বেড়া নিয়ে এসে আমাকে চাষিরা ভালো আসছিল না তো, চাষিরা বাপে ডায়াবেটিস আসছিল, তো বাপে দেখতে পারে নাই, মাও দেখতে পারে নাই, চাষিরাও দেখতে পারে নাই। বাপের দেশে কুয়োর ভিতরে ফেলা দিবেন নিছিল। বাপরে নিয়ে গিয়ে ফেলা দিতে? আমার চাষিরা কুয়োর ভিতরে ফেলা দিবেন নিছিল। আপনার আব্বাকে? হ্যাঁ, ওই যে আল্লাহ আসছিল, শরীর ভালো ছিল না, যে মনে হয় মিষ্টি খাওয়া যেত না তো, শুকা একবার পাটকাটি হয়ে গেছিল। আমার আম্মু। আপনি কি জন্মের পর থেকে দেখছেন আপনার বাপ ভিক্ষা করে, হ্যাঁ, নাকি অন্য কোনো পেশায় ছিল আগে? আমার আব্বু আগে একটু আসছিল, মানে আমার চাচাকে তো একটু আব্বু একটু নিম আসছিল। দাঁড়ান, আপনার এই গল্পগুলা আরো ভালো হবে, আপনার জন্য একজনকে আনতেছি, দেখেন তো। হ্যালো, হ্যাঁ, একজনই তো আছে, ওনাকে পাঠাও। আল্লাহু আকবার। কত কান্দি, বাপে আনতে মায়ের আনতে কান্দি। আসেন, ওই যে যান। তুমি আমার চিনতে পারতেছ? হ্যাঁ, পারতেছ আমার চিনতে? কাহিনী হারা গেছে, সব মনে হারা গেছে। কে তুমি আমার চিনতে পারো না? মা বেঁচে আছে। হ্যাঁ, ভাই ভাই তুই আল্লাহ ভাই মনে সাহস রাখেন চাচি, রাশিদা, মনে সাহস রাখেন। শরীরে কিছু নাই, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করে নাই, পরে দুর্বল হয়ে যাবে। এটা কে আপনি চিনতে পারছেন? হ্যাঁ, কি বলেন? তোর নাম কি? হ্যাঁ, এর নাম কি বলেন তো? রহিমা। রহিমা, হ্যাঁ। কন্ট্রোল হারায়েন না, হ্যাঁ, নিয়ন্ত্রণ হারায়েন না নিজের উপরে। এই হচ্ছে ভাই আসে না। আপনার ভাই ইউনুস, সে যোগাযোগ করবে পরিস্থিতি বুঝে আর কি। আমার শরীর বেশি ভালো না। বাবু, কই কথা বলো বউ? এই রাশিদা, হ্যাঁ রাশিদা, কই বউ? দাঁত লেগে গেছে, শরীর ভালো না তো। দাঁড়ান এক মিনিট, বাবাকে নিয়ে, ভাই ছেলেকে নিয়ে আসে। ওই যে পানি আছে ওখানে, ওই যে পানি আছে। ওনার ছেলেকে পাঠাতো ভিতরে।
পানি ছিটা দেন হালকা করে, অল্প করে। রাশিদা ওঠেন ওঠেন ওঠেন, এরকম সেন্সলেস হওয়া যাবে না। আপনার মায়ের শরীর তো ভালো না, ডান দিকে গিয়ে বসেন। কি খাওয়াইছেন আপনি সারাদিন? তো কিছু না খেলে হবে? খাওয়াইতে হবে না? কিছু খাওয়ান। দাঁড়ান দাঁড়ান, নর্মালি কথা বলি। অল্প করে পানি খান। পানি খান। এখন দিন না, এখন একটু সময় লাগবে, একটু সময় দেন। রাশিদা আমার সাথে কথা বলেন, সোজা হয়ে বসেন। ঠিক আছে উনি, ঠিক আছে। শোনেন, দুর্ঘটনা ঘটানো যাবে না, হ্যাঁ? আজকে একটা ভালো দিন, হ্যাঁ? মনে সাহস রাখেন, সেন্সলেস হয়ে যান না। আপনার এই বোনটা ঢাকাতেই থাকে, আপনি ঢাকাতেই থাকেন না? আপনার বোন এই খবর পাওয়ার পর থেকে আমাদেরকে উতলা করে ফেলছে যে কবে দেখা করবে আপনার সাথে, কবে দেখা করবে আপনার সঙ্গে। তার ছেলেকেও সাথে করে নিয়ে আসছে আজকে, হ্যাঁ? মন খুলে কথা বলেন, কত কত ছোট রেখে আসছিলেন ওরে? হ্যাঁ, দেখি আপনার আম্মাকে আনতে পারি কিনা ভিডিও কলে। এই ওরা আম্মাকে ভিডিও কলে নাও। চিন্তা করা যায়। ওনার সাথে পায়ে কি সমস্যা ছিল ছোটবেলায়? হ্যাঁ, পায়ে সমস্যা ছিল না? উনি বলছে পায়ে জন্মগত সমস্যা আছে। ধরে মারতো না, মনে আছে? মনে আছে। ওনারা তো স্বামী বেঁচে নাই, স্বামী মারা গেছে। না না, মরে গেছে। কি পরে মারা গেছে? কি পরে মারা গেছে? করোনার পরে মারা গেছে। কি হয়েছিল? ঘরে পড়েছিল। আপনারা এসে দেখেন মৃত? ঘরে পড়েছিল মানে কি, শরীর অসুস্থ ছিল? হ্যাঁ, সেটাই বলতেছি যে কি অসুস্থ, কোনো সমস্যা ছিল? অসুস্থ ছিল। দেখি একটু আমি। না, ওনার সামনে সামনে নাও, সামনে নাও। দেখেছো মার কি অবস্থা? কথা বলেন। মা তুমি কেবে আছো? মার মানে খুবই খারাপ অবস্থা। তুমি আসো মা। মা কি করে আসবে? মা আসতে পারে না। মার যে অবস্থা, মার কোনো মানে চলার মতো নেই। তুমি আসো। বাইকো বাইকো আছে। মা আজকে 7 বছর বিছানায় পড়ে আছে। 7 বছর ধরে বিছানায় পড়া? হ্যাঁ, মার ও তো কথা বলতে পারছে না। মা মা দেখছো তুমি? বুড়ো দেখছো? কেবে আসো? তুমি আসো। আপনার মা চলাচল করতে পারে না, আপনাকে যেতে হবে। মা মানে এখান থেকে সরে ওখানেও বসতে পারে না। ওই যে হুইল চেয়ার দিছে, হুইল চেয়ারে করে উঠানে বেড়া বেড়া। ওই যে ঘর দেখছো না, ঘরে কেউ নাই, শুধু মা একাই থাকে। আরে ওই আগে যে ঘরে আসছিলাম ওই ঘরে আছে। আমরা তো এখন ইনায়তপুর নেই, আমরা মানে আমার শ্বশুর বাড়ির গ্রামে, বুঝছো? কত এবার খাবো গেছো মা? মা তো মরেই যায়, মরে গেলে তো আর কি 7 বছর মরে গেলেও দেখবে না মারে, ভালো থাকতে দেখো নাই। আর আজকে ভিডিও কল আজকে দিছি, অফিসে এসে যোগাযোগ করেছি বলে তাই গেছিন। বাপ মরে যায় আমার, বাপ মরে যায় আমার দুঃখ মারা দিয়েছে গেলা। আর যদি বাপই মরবি কে, আজকে আমি এসে তোর কাজেই আসবো কে? হ্যাঁ হ্যাঁ
আমি কেবারে আসবো কুষ্টিয়াতে না যাবে যাবে সবাই যাবে গিয়ে বাড়িতে গিয়ে দেখা করে চাচারা ভালো আছে মা চাচারা কেবে আছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া থানা কুমারখালী হ্যাঁ আর আমার মা আছে আমার শ্বশুর বাড়ি মানে জেলা কুষ্টিয়া থানা খোকসা এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকা আমার শ্বশুর বাড়ি এলাকা মা থাকে ঠিক আছে ওনাদেরকে বলে ইয়ে করো আমরা কথা বলে শেষ করতেছি আমরা মাকে কি আমরা দেখাতে পারবো একটু মাকে দেখাতে পারবো স্ক্রিনে আছে ও আচ্ছা একটু দেখাই ওনার মাকে একটু দেখাই ওনার মাকে একটু ধরেন তো আমরা মাকে একটু দেখাবো স্ক্রিনে এই হচ্ছে ওনার মা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওনার মা ফুললি মাকে আছে আপনি খুশি হয়েছেন আপনার মেয়েকে যে পাওয়া গেছে আপনি খুশি হয়েছেন ব্রেনে কোনো ইয়ে নাই খুশি হয়েছেন না জি মেয়েকে পাঠাই দিব আপনার কাছে টেনশনের কিছু নাই মেয়েকে পাঠাই দিব হ্যাঁ পাঠাই দিব ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ জি আসসালামু আলাইকুম শেষ করো ওনার আসলে অবস্থা ওরকম না উনি খুব মাথা ঘুরিয়ে কথা বলছেন আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না হাত দিয়ে খেতেও পারে হাত দিয়ে খেতেও পারে না হাত দিয়ে খেতেও পারে না হাত ওনার মুখে যায় না কষ্ট করে এভাবেই খাই আচ্ছা আর হচ্ছে বাড়ির পাশে কে খাওয়ায় দেয় কে সেবা যত্ন করে বাড়ির পাশেই আমার এক চাচাতো ভাবি আছে উনি দেখাশোনা আহারে আমার তো মানে সামর্থ্য নাই সুযোগও নাই আমার দুইটা ছেলে আমার স্বামী আবার বিয়ে করছে উনি বিয়ে করে ঢাকায় থাকে এখন আমার তো সংসার চালানো লাগবে আপনি মানুষের বাসায় কাজ করে সংসার চালান বাসায় আজ 4 বছর ধরে কাজ করছি ভালো মানুষ কিন্তু হ্যাঁ অনেক ভালো মানুষ নইলে সাথে আসতো না না আমার খুব করে মানে আমার কোথাও একা বাইরে আমাকে ফোন করছে বেশ কয়েকবার ফোন করে খবর নিয়েছে তারপর আমি তো অত ব্যস্ত থাকি আমি মহিদিনের নাম্বার দিয়েছিলাম তারপরে এরা খুব ভালো মানুষ আমার নিয়ে আসছে মানে আমাদের গ্রামেই উনি নিয়ে আসছে এখন হচ্ছে বাড়ির পাশে আমার মা উনি দেখে এখন আমি কি করব আমার তো দুইটা ছেলে দুটো তো মানুষ করা লাগবে শ্বশুর শাশুড়ি কাজ করতে পারে না আমার শাশুড়ি আমার বাসায় নিয়ে আসছে শাশুড়ি আমার দুই ছেলে এখন আমার শাশুড়ির পরীক্ষা করেছি ওনার অনেক রোগ ক্যান্সারের পথে প্রায় আমার শাশুড়ির এখন ওনার চিকিৎসা করতেছে এরাই মানে আমি যে বাসায় থাকি উনিরা চিকিৎসা করতেছে কয় ভাই বোন জানি তোমরা দুই ভাই এক বোন তুমি বড় বিশাল দায়িত্ব কিন্তু হ্যাঁ দেখে রাখতে হবে মাকে বিয়ে শাদী করছো না বিয়ে শাদী করিনি দেখছো না জীবনটা কত কষ্টের দেখতেছি বাপ নাই বাপ চলে গেছে ভিক্ষা করে সংসার চলতো মাটার অবস্থা খুব খারাপ ভাইটা আছে ভাইটার ধার দেনার কারণে সে আসতে পারে না ক্যামেরার সামনে সব মনে আছে তুমি কি করো পেশায় আমি সাবমার্সিবল কাজ করি সাবমার্সিবল এটার কাজ কি এটা আমরা যে আয়রন মতো টিউব করো গভীর নলকূপ মানে ওই যে পাইপটা পাও মাটির মধ্যে আগে কত বছর ধরে করতেছো এই কাজ আমি এই কাজ প্রায় 1.5 বছরে বুঝবা না তুমি আমি আমার ছেলেটা ওই পাশে আছে এই যে নিয়ে যাবো সবাইকে আপনাদেরকে আগে আমি সাবমার্সিবলের একটা মজার ঘটনা বলি আপনারা এই যে এখন যে হিট অফিসার তারপরে টেম্পারেচার নিয়ে মজার গল্প করতেছেন না আবহাওয়ার পরিবর্তনটা বোঝার জন্য শুধুমাত্র এই যে আমাদের শরীরে যেগুলো লাগে সেটা না মাটির পানি কত নিচে নেমে গেছে এটার জন্য যারা টিউবওয়েল করে ওদেরকে জিজ্ঞেস করবেন যারা 5-7 বছর ধরে এই ব্যবসায় মানে এই কাজগুলো করে ওরা বলে যে আগে এত ফিট খুললে আমরা পানি পেতাম এখন নাকি ডাবল ট্রিপল দিয়েও পানি পাওয়া যায় না খুব ইন্টারেস্টিং কিন্তু ইন্টারেস্টিং মানে আমাদের আসলে যেভাবে আমরা পরিবেশের উপর অত্যাচার করতেছি তাতে আসলে এগুলোর রিভেঞ্জ পরিবেশ যখন নেওয়া শুরু করবে এই দুবাইয়ের কথা ধরেন কি অবস্থা বুঝছেন মানুষ তার কর্মের ফল পাবেই এই হচ্ছে বিষয় আর কি শুধু ছোট কাকা আমি যা দিছি তো হিরে দিছি তুমি তো ভুল করেছো যে তুমি থানা বলতে পারো না থানা বলবেন না ভাই আমার এই দশা রয়েছে তুমি থানার নাম জেলার নাম কোনোটাই বলতে পারে না আর জেলা কুষ্টিয়া এটা যদি বলতে তাহলে তোমার কোনো ইয়ে হতো না তারপরও এই একটুক বলে যে পারছে অনেকেই তো পারে না অনেকেই কিন্তু পরিবার পায় না ওই যে এটা আছে না মাঝে কার মেয়ে আয়নামতি মনে আছে ও বারে ফোন দিচ্ছে আমার কাছে বলছে তুই ওই জায়গা যায় ওর সাথে কথা কই দিবি
আমি ওর কাছে সবকিছু শুনেছি, আমার ঘুম কিছু আরাম হয়ে গেছে। আমি সবকিছু শুনছি যে হচ্ছে বুর কত বয়স ছিল তখন যখন হারাইছিল। আমার তো অত মনে নেই কত বয়স ছিল তখন। হচ্ছে বউ বলছে যে ওর 7-8 বছর ছিল, তোর হয়তো 2-3, আর ইনুসির হচ্ছে মানে 7-8 মাস এরকমই তো। বাইরে আসলে মানে হাতটা বেড়ে দেখা দেখা করবে ভাই আপনার সঙ্গে? সবারই দেখবা। আচ্ছা, বাইরে কে কে রয়েছে? আমার বাড়িতে এখানে আমার এই আপনার শরীর খারাপ হয়ে গেল নাকি আবার? বড় ছেলে আছে। কি হয়েছে? একটু পানি খাই দেবো। পানি খাবেন? পানি খাবা? খাওয়া দাওয়া করবো নাকি? কিছু খাও আপু। আচ্ছা শোনেন, আমরা শেষ করি, বাইরের সঙ্গে যারা আছে তাদের দেখা করে দিই, ওনার শরীরটা ভালো না, একটু পানি খান। হ্যাঁ একটু পানি খাই দিই। আপনি কি খাইছেন বলেন তো? সকালে এক মুঠ খেলে ভাত খাইছে, যে বাসে বমি দেখে খায়। তো খাওয়া দাওয়া করে না বাড়িতে ঠিক মতো? এরকমই। কেন খাওয়া দাওয়া করে না কেন? খাওয়া দাওয়া মেলা গাল পারে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো গাল পারবেন না, যদিও বকাঝকা করতে হয়, তারপরেও না করাটা ভালো না। সকালে কিছুই খাইনি, দুপুরে অল্প একটু ভাত খাই, আমিও খাইতে পারি না। প্রথম ভিডিও দেখে টের পাইনি, আমার তো নাক ফুল পরাই নাই। কার নাক ফুল? কিসের নাক ফুল? যে পরাই নিয়ে রয়েছে, আমি বিয়ের আগে তো নাক ফুল পরেই নেই। এখন আমি প্রথম ডোজ টের পাইনি, দ্বিতীয়বার ডোজ যাই দিলে তাই গেছি টের পেয়েছি। হ্যাঁ আমার ও আচ্ছা, তুমি দেখো নাই আমার নাক ফুল পরা? মনে নাই। ঠিক আছে, আমরা শেষ করি। রাশিদা, আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এটার মধ্য দিয়ে 342টা সফল করলাম, 575তম পর্ব সফল হলো। আমাদের ইন টোটালি সফলতা দাঁড়ালো 372। আমাদের আরও সফলতার সংখ্যা বাড়বে, কারণ পেন্ডিং ভিডিও আছে অনেকগুলো। সো এই হচ্ছে অবস্থা, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি 5th পার্টে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাজ। আসেন আসেন, দোয়া করেন আমাদের জন্য, তাহলেই হবে। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন। জি আসেন। কি অবস্থা? কি এটা আপনার বোন তো? হ্যাঁ, কিভাবে বুঝলেন বলেন? শিওর আপনি? আপনার মায়ের চিনতে পারছেন? এর নাই ছোট ছিল 2 বছর। আর আপনার মায়ের তো চিনতে পারছেন? আপনি এর থেকে মাত্র 92 কিলোমিটার দূরে ছিলেন, যেটার যাওয়ার একটা সময় হচ্ছে মাত্র 3 ঘন্টা। শুধুমাত্র এই না জানার কারণে এই 30 বছর আপনার সময়টা গেল। গুগলেও যদি আপনার বাড়িটা সার্চ করতেন জানিপুর বাজার, সেটাও খোকসা গুগলে না বুঝবে না। আচ্ছা ঠিক আছে, 30 বছর শুধুমাত্র এর কারণে আপনাদের চলে গেল। বুঝছেন? আপনি তো এনায়েতপুর যেতে গিয়ে আপনি সিরাজগঞ্জ এনায়েতপুরে গেছিলেন, মাত্র মাঝখানে পাবনার পরে হচ্ছে কুষ্টিয়া গেলেই আপনি তাদেরকে পেয়ে যেতেন। যাই হোক, এটা আপনি তো ইচ্ছা করে করেন নাই। ইনাই হচ্ছে একটা আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়েছে, মানে ইয়নো পর্যন্ত তার যাওয়া লাগছে। সেখানেও তো আমি ইয়নোর সাথে কথা হয়েছে, তো 35 নম্বর ঘর। গুগল কি বলেন তো? গুগলে যাবে। আপনি যে ভিডিওটা দেখছেন না, ওই ভিডিওটা গুগলে যায়, সবকিছু গুগল করে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা গুগল শিখাই দিলাম আজকে লোকজনকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ যে আপনি ওনাকে নিয়ে আসছেন। আপনার পাশে কতদিন যাবত কাজ করতেছে উনি? আমার তো 4 বছর। 4 বছর না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন ওনার মার অবস্থা ভালো না, হ্যাঁ, খুব খারাপ, বাজে অবস্থা, প্যারালাইজড, কথা বলতে পারে না। আপনার মাকে কি দেখতে যাবেন? হ্যাঁ, তো একটু বুঝে শুনে, যে ওনার এই হচ্ছে অভিভাবক, এর তো হাজবেন্ড মারা গেছে। তোমার সাথে আমার কথা হয়েছে? হ্যাঁ, তো সবাইকে কথাবার্তা বলে সুন্দর করে। আপনাকে আবার নিজেরা যোগাযোগ করছে নাকি আগে ভাগে? হ্যাঁ, আমার তো টিওনর ওনার ছবি পাঠাইছে, ওনার 35 নম্বর ঘর পাঠাইছে। আচ্ছা,
এটা ভিডিওর মধ্যে আপনার ফটো দেয়া আছে। এটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে উনি এসব বলছে, এনাদেরকে আমরা জিজ্ঞেস করতেছি, আমি বলে যে না যোগাযোগ হয় নাই। আচ্ছা, তাহলে তো নিজেরা যোগাযোগ করে। ভিডিওতে উনি বলছে এনায়েতপুর আপনার সিরাজগঞ্জ, সেখানে হচ্ছে সরকারের একটা ঘর থাকে, তার মানে হচ্ছে সেটা হচ্ছে আশ্রয় প্রকল্প। আমার তো ইউনোর সাথে আমি তার সাথে দীর্ঘ 2 বছর আর 360 ডিগ্রিতে 9 বছর কাজ করছি, এখনো রিপোর্টার। আচ্ছা, কিন্তু নিজে আপনারা যদি দেখা সাক্ষাৎ করে না আমি জানি যে ক্রেডিটটা আপনাকে দিতে হবে, কারণ আপনার সমস্যা নাই। রহিমা আপু যোগাযোগ করে নাই এবং রাশিদ আপু ওনাদের মধ্যে কথা। আমি ওকে ফোন দিয়ে বলছি খবরদার শুধু আপনাদের দুজনের যোগাযোগ হয়েছে। আচ্ছা, খবরদার ওনাকে ওই সিকোয়েন্সটার জন্য ওনারা ওয়েট করতেছে, ওই সিকোয়েন্সটা আমরা নষ্ট করব না। আচ্ছা, আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনার মাকেও বলবেন না। আচ্ছা, না সমস্যা, আমি ঠিক আছে, আপনি নিজে করছেন, বাট আমি আপনার মাধ্যমে আরো সবাইকে উৎসাহিত করবো না নিজেরা যোগাযোগ আগে ভাগে না করতে, কারণ আপনি হয়তো এটা মেইনটেইন করছেন বিকজ আপনি আমাদের এরিয়াতে কাজ করেন এটার জন্য। না আমি জানি এই সিকোয়েন্স, আমি তো না ঠিক আছে, তারপরেও 100% রিলাই আমাদের উপরে করার জন্য আমরা রিকোয়েস্ট করবো। আপনার মাধ্যমে আমরা ভিডিও যদি সবাই দেখবে, কারণ আমরা সবসময় রিকোয়েস্ট করি নিজেরা যোগাযোগ না করতে। যোগাযোগ করে ফেললে যেটা হয় যে অনেক সময় কেন না করি আমরা, এটা একটু বলি। সেটা হচ্ছে দেখা গেল যে দুজনের অবস্থান 2 রকমের, যে হারাই গেছে তার ফ্যামিলিগত অবস্থান 1 রকমের, যাকে পাওয়া গেছে তার ফ্যামিলিগত অবস্থান 1 রকমের। অনেক সময় চাপে থাকার কারণে মা তার সন্তানকে স্বীকার করতে পারে না, দেখা গেল বড় ভাই চাপ দিচ্ছে, না এটা তোমার মেয়ে না, অথবা মেয়ে থেকে দেখা গেল এমন একটা জায়গায় বিয়ে হয়ে গেছে তার যে খুব রিচ একটা ফ্যামিলিতে, সে ওইভাবে পরিচয় দিতে পারতেছে না। এনারা হয় খুব একদম প্রান্তিক পর্যায়ে ছিলেন, যে কারণে এনাদের কোনো সমস্যা হয় না, যে বাবা ভিক্ষা করেছে খুব অপবাদে বলে দিচ্ছে, কিন্তু এরকম কেস আমরা অনেক পাই। সো এইগুলো আমরা ফেস টু ফেস না করা পর্যন্ত আগে থেকে যদি নিজেরা যারা জেনে যায়, তখন জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়, যেটা এপিসোডের ক্ষেত্রে হয় নাই। তারপরও আমরা ইন্সপায়ার করি যে নিজেরা কোনোভাবে যেন যোগাযোগ না করে। ঠিক আছে, যেহেতু ভিডিওতে চলে আসছে আমি এভাবেই রাখবো, যোগাযোগ না করলেই বরং ভালো ছিল। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যাবেন, ঠিক আছে? মা কিন্তু অসুস্থ এবং মার কাছে গিয়ে দেখা করে আসেন। হ্যাঁ, আপনার নাম ধরে ধরে ডাকতেছে রাশিদা, তো ভালো থাকেন। হ্যাঁ, আপনি আজকে যাবেন যদি, তাহলে চলে যাওয়া আচ্ছা, এটা আপনারা পরে কথাবার্তা বলে নিন, সবাইকে মিষ্টি মুখ করো। কি খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। শেষ করি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আরও একটি সফলতা। রাশিদা তার পরিবারের কাছে ফিরে গেলেন, এটা নতুন করে বলার কিছু নেই, কিন্তু শেষ বেলাতে এসে আমি আরও একবার মনে করিয়ে দিব যে অনেক সময় আমাদের এরকম যারা দেখা যায় যে আমাদের সাথে যোগাযোগ করে ফেলছেন বা অন্যান্য পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, বিশেষ করে আমাদের যে ভাইটি আজকে উনিও একজন জার্নালিস্ট, উনি যেভাবে ট্রাই করেছেন, তো সেই জায়গা থেকে যদি আপনারা কখনো আমাদের সঙ্গে আমাদেরকে রিচ করেন, আমাদের উপর রিলাই করার জন্যই আমি রিকোয়েস্ট করবো শেষ বেলাতে এসে। কারণটা হচ্ছে হয়তো আপনি আপনার ভালোর জন্য হয়তো বিভিন্ন জন্য নিজেরা কমিউনিকেট করছেন, এইটা অনেক সময় ভালো হিতে বিপরীত হয়ে যেতে পারে। সো এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যেটা আপনারা নিজেরা করবেন না এবং আমাদের উপর রিলাই করুন, আমাদের কাজটা সুন্দর মতো আমাদেরকে করতে দিন, এতে করে সবার জন্য ভালো হবে। অনেক সময় একটু টাইমলি ডিলে হয়ে যায়, এটার কারণটা হচ্ছে যে অনেক ভিডিও থাকে, অনেকগুলো আপডেট দেওয়া থাকে। আমরা কিন্তু মাসের প্রথমে এসেই একদম পুরো মাসের স্ক্যাজুলটা রেডি করি, যে ওই তারিখে অমুকের আপডেট, ওই তারিখের অমুকের আপডেট। আগে দেখবেন আপনার সকালে বেসিক ভিডিও হয়েছে, বিকালবেলা পাওয়া গেছে, পরের দিন আমরা আপডেট করে ফেলতে পারতাম, কারণ ওই সময়টাতে খুব স্পন্টেনিয়াসলি হতো এই জিনিসগুলো। কিন্তু এখন স্ক্যাজুলটা এভাবেই করতে হয়, কারণ অনেক চাপ, সে কারণে তো একটু ধৈর্য ধরতে হবে। অনেকে ধৈর্য ধরতে চান না, যে কারণে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু সামনাসামনি হয়নি, ভাই অনেক ভালো করে ম্যানেজ করেছেন। তারপর আমরা বলবো নিজেরা যোগাযোগ করবেন না, অনেক সময় এতে ভুল হয়ে যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আমরা আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। এটা আমাদের সততা, আমি চাইলে অতটুকু ফেলে দিতে পারতাম, ভিডিওর অথেন্টিসিটির জন্য অতটুকু না রেখে আমি ফেলে দিতে পারতাম, কারণ এতে করে অনেকেরই প্রশ্ন উঠতে পারে যে তাহলে তো আগে নিজেরাই কথা বলে ফেলেছে। বাট যা হয়েছে, যেভাবে হয়েছে, আমার ক্যামেরায় যা এসছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেটাই আমি দেখাই। আমার মনে হয় যে দাওয়া কিনিং যে আমাকে মেইলটা করেছিলেন, সেটার একটা উত্তর আমরা শেষের দিকে এসে পেলাম। এটা যদি 10 বছর পরে দেখে মানুষ, 20 বছর পরে দেখে মানুষ, তাহলে সে আলটিমেটলি লাস্টে এসে কি মেসেজটা পাবে, রাইট? জীবন যেমন সেভাবেই উপস্থাপিত হয়েছে আপন ঠিকানায়, এবং সেখানে প্রত্যেকটা মানুষই সেভাবে নিজেকে উপস্থাপন করেছে, ইনক্লুডিং মি। ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।